একটা সময় ছিল যখন জামাত ইসলামী মনে করত বিএনপি তাদের শেষ ঢাল, কিন্তু গতকাল সংসদের ভেতরে যা ঘটল তা দেখে মনে হচ্ছে সেই ঢালটা এখন তাদের গলাতেই চেপে বসেছে। কল্পনা করুন একটা দল যারা দশকের পর দশক ধরে বিএনপির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রাজনীতি করছেন, হঠাৎ একটা আইনের মধ্যে দিয়ে তাদেরকে 1971 সালের পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে চিহ্নিত করে দেওয়া হলো। আর সবচেয়ে বড় কথা, এই আইনটা পাশ করলো সেই বিএনপি সরকার, যার প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এক সময় জামাতকে রাজনীতির মাঠে ফিরিয়ে এনেছিলেন। এটা কি শুধু একটা আইনি প্রক্রিয়া, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে অনেক বড় একটা রাজনৈতিক খেলা? আজকের এই রিপোর্টে আমরা ধাপে ধাপে খুঁজে বের করব কিভাবে জামাত ইসলামী এক লহমায় একেবারে একা পড়ে গেল। সংসদে যখন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশকে আইনে পরিণত করার বিল পাশ করা হচ্ছিল, তখন সবাই জানতো এটা আসছে, কিন্তু কেউ ভাবেনি যে এই বিলের মধ্যেই তৎকালীন মুসলিম লীগ, জামাত ইসলামী আর নিজাম ইসলামী পার্টির নাম এভাবে স্পষ্ট করে লেখা থাকবে। এই তিন দল সরাসরি পাকিস্তান হানাদার বাহিনীর সহযোগী হিসেবে চিহ্নিত করা হয়েছে। আর এই আইন এখন জামাতের গলায় একটা আইনি ফাঁস হয়ে চলছে, কারণ এর মানে হলো যে কোনো সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিংবা অন্য কোনো আদালতে জামায়াতকে আবার যুদ্ধাপরাধের দায়ে বিচারের মুখোমুখি করা হবে। অথচ এই একই সংসদে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার আইন আগে পাশ হয়ে গেছে। তাহলে প্রশ্ন উঠছে, বিএনপি কি এখন জামায়াতের বিরুদ্ধেও একই পথে হাঁটতে চলেছে? সংসদে দাঁড়িয়ে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান যখন আপত্তি জানাতে উঠলেন, তখন তার পাশটা একদম খালি ছিল। তারা নিজের 11 দলীয় জোটের অন্যতম শরিক জাতীয় নাগরিক পার্টি এনসিপি পর্যন্ত তার পাশে দাঁড়ায়নি। তারা তো লিখিতভাবে স্পিকারকে জানিয়ে দিয়েছেন তাদের এই বিলে কোনো আপত্তি নেই। একসময় যারা একই মঞ্চে দাঁড়িয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে গলা ফাটাতো, আজ তারাই জামাতকে একা ফেলে চলে গেল। শফিকুর রহমান দাঁড়িয়ে বললেন, আল্লাহ ভালো জানেন 1971 সালে কার কি ভূমিকা ছিল। তিনি বললেন, আমরা যারা আছি তারা শুধু আংশিক সাক্ষী, কিন্তু পূর্ণাঙ্গ সাক্ষী একমাত্র আল্লাহ। তিনি মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানালেন এবং সেই সঙ্গে বললেন, এভাবে কোনো দলের নাম চিহ্নিত করে আইন করা ঠিক নয়। কিন্তু তার সেই কথাই কেউ সায় দিল না। সংসদটা যেন নিস্তব্ধ হয়ে গেল। আবারও অবাক করা ব্যাপার হলো, শফিকুর রহমান সংসদে দাঁড়িয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি কৃতজ্ঞতা জানালেন। বলেন, 1979 সালে পলিটিক্যাল পার্টির রেগুলেশন অ্যাক্টের মাধ্যমে জিয়াউর রহমানই জামাতকে আবার রাজনীতি করার অধিকার দিয়েছিলেন। তিনি বললেন, আমরা কখনো সেই ঋণ ভুলিনি, ভুলবো না। কিন্তু সেই জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান আজ জামাতকে 1971 সালে লাখ লাখ মানুষের হত্যা আর নারী নির্যাতনের জন্য সরাসরি দায়ী করছেন। এটি কি শুধুই সময়ের পরিবর্তন, নাকি এর পেছনে অনেক গভীর হিসাব নিকাশ রয়েছে? যখন তারেক রহমান বললেন, জামাতকে তো জনগণ 1971 সালে দেখে ফেলেছে, তখন তিনি যেন একটা পুরো অধ্যায়কে নতুন করে খুলে দিলেন। তিনি বললেন, যে দল 71-এ লাখ লাখ মানুষকে হত্যা করেছে, মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছে, তারা এখন আবার ভোট চাইছে। এটা আগে কখনো বিএনপির কোনো শীর্ষ নেতার মুখে এত স্পষ্টভাবে শোনা যায়নি। এমনকি খালেদা জিয়ার আমলেও যখন জামাতের সঙ্গে জোট সরকার ছিল, তখন বিএনপি জামাতকে পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী বলেই চিহ্নিত করেনি। শেখ হাসিনা যখন যুদ্ধাপরাধীর বিচার শুরু করলো, তখন খালেদা জিয়া বলতেন এটা রাজনৈতিক প্রতিহিংসা। কিন্তু আজ সেই একই বিএনপি সংসদে বসে জামাতের নামটা আইনের মধ্যে বসিয়ে দিল। আর এই আইনটা এখনো জামাতের জন্য শুধু একটা কাগজের আইন নয়, এটা তাদের রাজনৈতিক অস্তিত্বের ওপরই প্রশ্ন চিহ্ন এনে দাঁড় করিয়েছে। কারণ এখন থেকে যে কোনো মুহূর্তে তাদের বিরুদ্ধে আবার যুদ্ধাপরাধের মামলা শুরু হতে পারে। দল হিসেবে তারা নিষিদ্ধ করা হতে পারে। এমনকি বিএনপি যদি চায়, তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে যে আইন ব্যবহার করেছেন, একই আইন জামাতের বিরুদ্ধেও ব্যবহার করতে পারেন। আর জামায়াতের আমির যখন সংসদে দাঁড়িয়ে বলছেন, জিয়াউর রহমানের আমলে আওয়ামী লীগ তো নিষিদ্ধ ছিল, তিনি তো আমাদের ফিরিয়ে এনেছিলেন, তখন তার কণ্ঠে একটা অসহায়ত্ব স্পষ্ট শোনা যাচ্ছিল। এখন প্রশ্ন হলো, বিএনপি কেন এই পথে হাঁটছে? কেন তারেক রহমান হঠাৎ এত স্পষ্টভাবে জামাতকে যুদ্ধ অপরাধের দায়ে অভিযুক্ত করছেন? কেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল থেকে শুরু করে দলের নেতারা একের পর এক বলছেন, মুক্তিযুদ্ধ বিরোধী কোনো দলকে ক্ষমতার কেন্দ্রে আসতে দেওয়া হবে না? এটা কি শুধুই মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্ন, নাকি এর পেছনে রয়েছে আগামী নির্বাচনের বড় একটা কৌশল? কারণ জামাত যদি দুর্বল হয়, তাহলে বিএনপির ভোটের একটা বড় অংশ তাদের দিকে চলে আসতে পারে। আর যারা 1971 সালের
প্রশ্নের সোচ্চার, তারা হয়তো বিএনপির প্রতি আরও ঝুঁকে পড়বে। জামায়াতের আমির যখন বলছিলেন জাতি আর বিভক্ত চায় না, তখন তিনি হয়তো বুঝতে পারছেন যে তার দল এখন সবচেয়ে বড় বিপদের মুখে রয়েছেন। কারণ যে দলটা একসময় বিএনপির সবচেয়ে কাছের মিত্র ছিল, সেই দলটাই আজ তাদের বিরুদ্ধে আইন পাশ করিয়ে দিল। আর এই আইনটা কেবল একটা কাগজের লেখা অক্ষর নয়, এটা এখনো জামাতের ভবিষ্যৎ নিয়ে একটা বড় প্রশ্নচিহ্ন। কেউ কেউ বলছেন বিএনপি হয়তো জামাতকে পুরোপুরি শেষ করে দিতে চায় না, শুধু কোণঠাসা করে রাখতে চায়। আবার কেউ কেউ বলছেন এটা শুধু শুরু, আগামী দিনে আরও কঠিন পদক্ষেপ আসতে চলছে। একটা সময় ছিল যখন জামাত মনে করতো বিএনপি তাদের বাঁচিয়ে রাখবে, কিন্তু গতকাল সংসদে যা ঘটলো তা দেখে মনে হচ্ছে এবার হয়তো তাদের নিজেদেরই বাঁচাতে হবে। আর সেই লড়াইটা হবে একা, কারণ যে দলটা তাদের রাজনৈতিক মাঠে ফিরিয়ে এনেছিলেন, সেই দলটাই আজ তাদের গলায় ফাঁস পরিয়ে দিল। এখন প্রশ্ন হলো, জামাত কি এই ফাঁস কাটিয়ে উঠতে পারবে, নাকি এটাই তাদের রাজনৈতিক জীবনের শেষ অধ্যায়ের শুরু? সময় বলে দেবে। কিন্তু এটা নিশ্চিত যে বাংলাদেশের রাজনীতিতে একটা বড় ধরনের টুইস্ট এসে গেছে, আর এই টুইস্টের প্রভাব আগামী অনেক দিন পর্যন্তই থাকবে।